দীঘা ভ্রমণের প্রথম পর্বে তুলে ধরেছিলাম সাঁতরাগাছি থেকে দীঘা যাত্রাপথের সম্পূর্ণ একটি চালচিত্র। আর বলেছিলাম দ্বিতীয় পর্বে তুলে ধরব দীঘায় পৌঁছে দীঘার উপকূলীয় ভূপ্রকৃতি, উপকূলীয় প্রক্রিয়াসমূহকে তুলে ধরা। তাই আজকে নিয়ে চলে এলাম আমাদের দ্বিতীয় পর্ব, ভূগোলের চোখে দীঘা। দীঘায় পৌঁছে হোটেলে ফ্রেশ হওয়ার পর সি বিচের দিকে যখন হাঁটা শুরু করলাম, চোখে পড়ল সারিবদ্ধ ডাবের দোকান। দীঘা যেহেতু উপকূলবর্তী অঞ্চল, আর এই উপকূলীয় লবণাক্ত মাটিতে সব থেকে ভালো ফলে সেটি হচ্ছে নারকেল গাছ। তাই এখানকার নারকেল গাছের যে ডাব হয়, সেই ডাবের জল অত্যন্ত পুষ্টিকর এবং অনেকটা পরিমাণ থাকে। তাই উপকূলবর্তী অঞ্চলে বেড়াতে গেলে ডাবের জল ট্রাই করা কিন্তু মাস্ট। চলে এসেছি দীঘার সি বিচে। এই যে এখানে দেখতে পাচ্ছি অসংখ্য বোল্ডার ফেলা আছে। এই বোল্ডার ফেলার কারণগুলি হচ্ছে, যখন প্রচণ্ড জোয়ার হয় তখন এই সমুদ্রের ঢেউ প্রবল বেগে এই উপকূলে আছড়ে পড়ে। এই ফলে কি হয়, উপকূলের পার যেটাকে উপকূল রেখা বলা হয়, সেটি ক্রমশ ভেঙে ভেঙে পিছিয়ে যায়, যাতে সরাসরি উপকূলের উপর সমুদ্রের ঢেউ আঘাত হানতে না পারে। সেই জন্য এই বোল্ডারগুলি ফেলা হয়েছে। বর্তমান যুগে উপকূলীয় অঞ্চলে এক বড় প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে সাইক্লোন এবং সেই সম্বন্ধিত সামুদ্রিক বন্যা। দীঘাও এর ব্যতিক্রম নয়। দীঘাতে প্রায়শই সাইক্লোনের প্রভাব অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তার কারণ এই যে ছবিতে দেখতে পাচ্ছি, যে উপকূলবর্তী অঞ্চলের গাছপালা একেবারে শূন্য, যাকে বলা যায় হাতে গোনা যাচ্ছে। নানা রকম পার্ক তৈরি, অপরিকল্পিতভাবে হোটেল তৈরি ইত্যাদি কারণে উপকূলবর্তী অঞ্চলের বনভূমিকে ধ্বংস করা হচ্ছে, যার প্রভাব উপকূলবর্তী অঞ্চলে ভয়াবহভাবে পড়ছে এবং আমফানের মতন ঝড় উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ছে। দীঘার সমুদ্রে নামার আগে এই যে বেলুনের ঝাঁক প্রত্যেকবারে দেখতে পাই, দারুণ লাগে। এর একটা ভিউ না নিয়ে হয় না। আজকে একটি নতুন কনসেপ্ট আলোচনা করি। সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির মধ্যে যে পার্থক্য কী, সেটা অনেক ছাত্রছাত্রীরাই বুঝতে পারে না, যে কোন জায়গাটা সম্মুখ তটভূমি আর কোন জায়গাটা পশ্চাৎ তটভূমি। যদি এইভাবে দাঁড়াই, এই যে জোয়ারের জল যে পর্যন্ত আসছে, এই জায়গাটা, এইখান থেকে এটি যে জোয়ারের জলের নিম্ন সীমা যদি ধরে নিই, এই নিম্ন সীমা থেকে মহিষোপান পর্যন্ত অংশকে বলা হয় সম্মুখ তটভূমি। আর এই নিম্ন সীমা থেকে জোয়ারের জলের উচ্চ সীমা পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় পশ্চাৎ তটভূমি। এটি সমুদ্রের সামনে দাঁড়িয়ে বোঝা এবং বোঝানোর অনুভূতি আলাদা। সত্যি কথা বলতে কি, দীঘাকে এক্সপ্লোর করতে গিয়ে দীঘার যে সি ভাইবস, সেটাকে কি করে উপেক্ষা করি। তাই এখানের ভিডিওতে অল্প কিছু সি ভাইবসের চিত্র বা খণ্ডচিত্র তুলে ধরলাম। শিখছি সেটি হচ্ছে সোয়াশ এবং ব্যাকওয়াশ। সমুদ্রের দিক থেকে তটভূমির দিকে যে সকল স্রোতগুলি এসে আছড়ে পড়ে, যেমন এখানে আছড়ে পড়ছে, এই স্রোতগুলোকে বলা হয় সোয়াশ বলা হয়। যেমন এই স্রোতটি এসে আছড়ে পড়ছে, এই আছড়ে পড়ার পর স্রোতটি যখন তটভূমি থেকে আবার সমুদ্রের দিকে ফিরে যায়,
এখনো যাচ্ছে না, আমরা দেখতে পাবো চাক্ষুষভাবে এইবার ফিরে যাচ্ছে, এই যে ফিরে যাচ্ছে, এই যে ফিরে যাচ্ছে, এইটাকে বলা হয় ব্যাকওয়াশ। অর্থাৎ এই যে শক্তি আসছে এটিকে বলা হয় সোয়াশ, আর তটভূমি থেকে যেটি চলে যাচ্ছে সেটিকে বলা হয় যে যাচ্ছে ব্যাকওয়াশ। দীঘার উপকূলীয় ভূপ্রকৃতিকে এক্সপ্লোর করতে করতে কখন যে বিকাল গড়িয়ে সন্ধে নেমে এলো বুঝতেই পারলাম না। সন্ধ্যের দিকে এগিয়ে চললাম নিউ সি বিচ থেকে ডান দিকে ঢেউসাগর নামক একটি পার্কের দিকে। মানুষ তথা ভ্রমণার্থীদের বসার জায়গার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। দুপাশে নানা রকমের ফাস্টফুডের দোকান, নতুন বিকিনির দোকান দেখতে পাচ্ছি, আর এগিয়ে চলেছি ঢেউসাগরের দিকে। আমরা দীঘার পার বরাবর হেঁটে চলেছি ঢেউসাগরের দিকে। সামনে ঢেউসাগর, অ্যাকচুয়ালি যাকে আমরা উপকূল রেখা বলে বইয়ে পড়ে থাকি সেটি হচ্ছে এই পার, যার একদিকে রয়েছে সমুদ্র তটভূমি, এটি হচ্ছে উপকূল রেখা, আর এই দিকের যে বিস্তীর্ণ এলাকা এটিকেই বলা হয় উপকূল। তটভূমি অনেক সংকীর্ণ, কিন্তু উপকূল রেখা থেকে ভিতরের দিকে 20-25 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যেমন দীঘার ক্ষেত্রে উপকূল প্রায় দীঘা থেকে রামনগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই যে ঢেউসাগরের সৌন্দর্য, যেটি পরিবেশ আদালত আগামী 3 মাসের মধ্যে ভেঙে ফেলার কথা বলেছে। ভাবুন আমাদের সরকার কত সচেতনভাবে এই পার্ক করেছে, যে পরিবেশ আদালত বলেছে যে না, এই পার্ককে রাখা যাবে না, ভেঙে ফেলতে হবে। কিন্তু একবার ভাবুন তো, এই জায়গা বরাবর কত ঝাউ গাছ ছিল, সব ঝাউ গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। দীঘার উপকূল বরাবর যে ঝাউ গাছ সেগুলিকে কেটে ফেলা হয়েছে, যার জন্য তো আমফানের মতন ঝড় আছড়ে পড়ছে। কিছুদিন আগে পর্যন্ত যে ঝড় এলো সেই ঝড়ও আছড়ে পড়লো। আগে এই ঝাউ গাছই সব আটকে দিত, ঝড়কে প্রতিরোধ করত, কিন্তু এখন কে প্রতিরোধ করবে? তাই আদালতকে এই প্রতিরোধের রাস্তায় নামতে হয়েছে। আমরা দেখছি আগামী 3 মাসের মধ্যে ভেঙে ফেলতে হবে এরকম একটি সরকার নির্মিত পার্ককে, যার নাম ঢেউসাগর। দীঘার উপকূলবর্তী অঞ্চলে যে সকল শিলাগুলি পড়ে রয়েছে সেগুলির দিকে নজর দিতে হঠাৎ চোখে পড়ল একটি শিলা, যার ভেতর সাদা কালো ব্যান্ড। ভূগোলের পাতায় এরকম সাদা কালো ব্যান্ডযুক্ত শিলাকে তো নিশ হিসাবে পড়ে এসেছি, অর্থাৎ গ্রানাইট থেকে রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয় সেই শিলা হলো নিশ। এখানে সেই নিশ শিলাকেই কিন্তু দেখতে পাচ্ছি। এটিও কিন্তু একটি ভূগোল পাঠের অন্যতম অংশ। দীঘার পার বরাবর হাঁটতে হাঁটতে এই ধরনের গাছ যদি খুব খেয়াল করা যায় সহজেই চোখে পড়ে। এটি কি গাছ? এটি হলো কেয়া গাছ, একটি ম্যানগ্রোভ জাতীয় গাছ, যার তলাতে অসংখ্য শিকড় দেখতে পাচ্ছি। এই শিকড়গুলোকে কিন্তু ঠেসমূল বলা হয়। অর্থাৎ সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য, সেই অরণ্যকে দেখার স্বাদ অল্প হলেও দীঘাতে এসে মিটে যায়। অসংখ্য ঠেসমূলযুক্ত এই কেয়া গাছ একসাথে দাঁড়িয়ে আছে সমুদ্রের উপকূল ধারে, এবং
পাতাগুলি দেখলে অনেকটা আনারস গাছের মতন পাতা দেখতে লাগে। এটি হচ্ছে দীঘা সুন্দরী কেয়া গাছ। Hey pretty baby, am I in your way? 'Cause you walked out so fast yesterday. No, I don't think you're here to stay. No, I don't think you're here to stay. So tell me what you want, tell me how you want it. Tell me all the reasons